আর যারা কনস্টেবলের পরীক্ষাটা দিয়ে এসছো তারা নিশ্চয়ই অঙ্ক এবং জিআই নিয়ে খুব প্রবলেম ফেস করেছো যে এত অল্প সময়ের ভিতর এত বড় বড় অঙ্কগুলো কি করে করা যায়। তো দেখো, অঙ্ক শুধু স্বাভাবিক নিয়মে শিখলে হবে না, কিছু ট্রিক অ্যাপ্লাই করা শিখতে হবে। আর প্রিলিমিনারিতে যে ধরনের কোশ্চেন এসছে আশা করা যে মেইনে এর থেকে ভালো ছাড়া খারাপ কোশ্চেন আসবে না। তো এই ভিডিওতে তোমরা সবাই মোটামুটি জেনে গেছো যে অ্যান্সার কী হবে, অনেক চ্যানেল দেখেছো। তা আমি তোমাদের যারা আমার কাছে পড়ো বা যারা পড়ো না তাদের সবাইকে দেখিয়ে দেবো যে পরীক্ষায় কোশ্চেন অ্যাটেম্প কী করে করতে হয়। এই ভিডিওটা সেজন্যই হবে, ঠিক আছে? এটা এক্সপ্লেনেশন না, ধরে রাখো কী করে অ্যাটেম্প করতে হয় সেটাই আমি সাধারণত দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। 25টা কোশ্চেন এসছে অঙ্কের উপরে, আমি 25টা কোশ্চেনই দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। দেখো, আমার কাছে যে কোশ্চেনের সেটটা রয়েছে, ঠিক আছে, সেখান থেকে আমি প্রথম কোশ্চেন থেকে শুরু করছি। দেখো কি বলেছে। বলছে একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচ গড়ে 1 টাকা করে কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল, ঠিক আছে? তো দেখো এখানে আমি অপশানগুলো একটু লিখে লিখে করে নেব। অপশান দেখে আমার এক দাগের অপশান আছে 420 টাকা, বি এর অপশান আছে 430 টাকা, সি এর অপশান আছে 400 টাকা, আর ডি এর অপশান আছে 433 টাকা। তো প্রথমে 35 জন ছাত্র ছিল, তুমি যদি ধরে নিতে এখানে যে প্রথমে ছাত্রদের দৈনিক গড় খরচ ছিল x টাকা, গড় খরচ। তাহলে মোট খরচ কত হবে? মোট খরচ হবে 35x টাকা, ঠিক আছে? এখন গড় খরচ কত হচ্ছে? এখন গড় খরচ কত হবে? x - 1 এই টাকাটা। তাহলে এখন মোট খরচ কত হবে? x - 1 × 42। আগে ছিল 35 জন, এখন 7 জন বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন মোট খরচ এটা হবে 42x - 42, ঠিক আছে? তাহলে দেখো, আগে যে টাকাটা খরচ হতো দৈনিক আর এখন যে টাকাটা খরচ হয়, ঠিক আছে, তাহলে আগের থেকে এখন এই দুটো ডিফারেন্স তোমাকে কত বলে দিয়েছে? 42 টাকা বৃদ্ধি পাচ্ছে, মানে আগে যা খরচ হতো তার থেকে এখন 42 টাকা বৃদ্ধি হচ্ছে। তাহলে তুমি যদি ইকুয়েশানে এভাবে লিখে দাও যে 42x - 42 - 35x = 42, এখান থেকে ক্যালকুলেশন করে দাও, এটা আসবে তোমার 7x = এটা এই পাশে গেলে যোগ হয়ে যাবে, তার মানে 84, 7 দিয়ে এটাকে কেটে দাও 1 to 12, মানে x = 12, ঠিক আছে? এবারে তোমাকে বলছে তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল। তাহলে এখানে ভ্যালু পুট করে দাও 35 × 12, তাহলে প্রতিদিনের গড় খরচ ছিল এখানে, তাহলে আমি এখানে ভ্যালু পুট করে দিই 35 × 12, 5 × 60, 3 × 36, 7 × 6 = 42, 420 টাকা, ঠিক আছে? তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হয়। এগুলো একবার করে করে আর একটা জিনিস জেনে রাখবে যে তুমি অঙ্ক যতই বাড়িতে ভালো পারো না কেন, অঙ্ক এক ধরনের মুখস্থর জিনিস। তুমি অঙ্ক যত প্র্যাকটিস করবে তোমার মুখস্থ হয়ে যাবে। তুমি বাড়িতে পারা আর পরীক্ষা হলে পারার ভিতর অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে? তোমার যদি সেই অঙ্ক করার যদি অভ্যাস না থাকে তাহলে তুমি পরীক্ষা হলে গেলে সেগুলো কখনোই করতে পারবে না। তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া হবে না। এবারে পরের কোশ্চেনটা দেখো। পরে যে কোশ্চেনটা আছে সেটা হলো, কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামে ডাল মিশ্রণ করে প্রতি কেজি 16.50 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। আচ্ছা, অপশানে আছে আমার 7:3, পরে আছে 5:7, 3:7, আর এখানে আছে আমার 7:5, আমার এই অনুপাতে আছে, ঠিক আছে? তো দেখো এবার বলেছে এক প্রকার ডাল, এটা দেখো কি করে করতে হয়। এক প্রকার ডাল
যার দাম আছে পার কেজি 15 টাকা, আরেক প্রকার ডাল যার দাম আছে পার কেজি, আচ্ছা তাহলে এই দামটা কি দিয়েছে, কস্ট প্রাইস দিয়েছে। আর এই দুটো ডালকে মিশ্রিত করে তুমি যেটা বিক্রি করছো সেটা সেলিং প্রাইস, তার দাম কত, 16.50 করে। এই টাকা দামে তুমি বিক্রি করছো। বিক্রি করার পরে কী হচ্ছে, 20% তোমার প্রফিট হচ্ছে, 20% প্রফিট হচ্ছে। তাহলে সবাই যেন এই দামগুলোর মিক্সচারাইজেশনে করে দিলে, মিশ্রণ পদ্ধতিতে করে দিলে আমার কোয়ান্টিটির পরিমাণ চলে আসে। তো দেখো এইগুলো হচ্ছে কস্ট প্রাইস, আর এইটা দিয়েছে সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইসের সাথে কিন্তু তুমি সেলিং প্রাইসকে করতে পারবে না। তাহলে এটাকে কি করবে, এটাকে কস্ট প্রাইস আকারে প্রকাশ করে নেবে। তাহলে 16.50 ইন্টু 100/120, এখান থেকে পয়েন্ট তুলে দিলে 100 কেটে যাচ্ছে, এটা কেটে দিলাম, 12 দিয়ে কেটে দেবো। আচ্ছা 12 দিয়ে কেটে দিলে এটা 3 দিয়ে যাবে 4, 3 দিয়ে যাবে 5, 55, তার মানে 55/4 এত টাকা। তার মানে এর গড় দাম, গড় কস্ট প্রাইস, এই গড় কস্ট প্রাইসটা কত, 55/4। ঠিক আছে, এবারে একটা কাজ করবে, এবারে এটাকে অ্যালিগেশন করে দাও। দেখো এখানে একটা ভগ্নাংশ আছে, এখানে 12 আছে, এখানে 12 আছে, তাহলে এইটাকে এক কাজ করতে হবে, পূর্ণ সংখ্যায় ভাঙিয়ে নিতে হয়। কি করে পূর্ণ সংখ্যায়, এটা লসাগু দিয়ে গুণ করে দাও সবগুলোর, নিচেরটা লসাগু দিয়ে, প্রত্যেকটা নিচে একটা করে 1 আছে আমি জানি, তাহলে 4 দিয়ে গুণ করে, এটাকেও 4 দিয়ে গুণ করে দাও, এটাকেও 4 দিয়ে গুণ করে দাও, এটাকেও 4 দিয়ে, এটাকে গুণ করে দিলে এটা আসবে 60, এটা আসবে 48, আর এটা 55, যেমন ছিল 55। এবারে তুমি এটাকে এই অ্যালিগেশনে করে দাও, 60-এর থেকে 55 গেলে এখানে আসবে 5, আর এটার থেকে এটা বিয়োগ দিলে 7, তাহলে তোমার উত্তর কী আসবে, 7:5, এটা উত্তর আসবে। ঠিক আছে, এইভাবে করতে হয়। এগুলো তোমাদের শিখতে হবে, শিখে এগুলো পুরো মুখস্থর মতো থাকবে, অঙ্ক দেখার সাথেই করতে হবে, আর কিছুই না। দেখো এবার যে কোশ্চেনটা আসছে, এটা আছে 10 বছর, 12 বছর, 8 বছর আর 14 বছর। দেখো অপশানগুলো আমি এই জন্যই লিখছি, কিছু কিছু অঙ্ক অপশান ধরে করতে হয়, যেটা সুবিধা হয়, সেই জন্যই অপশানগুলো লিখছি। দেখো বলছে কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে দেখো কোনো একটা আসল ছিল, আমরা আসল সবসময় কী ধরবো, 1 ধরবো। ঠিক আছে, তাহলে এই 1-এর থেকে এই 3 গুণ হয়েছে, 3 গুণ মানে কি, এটা সুদ আসল হয়েছে, সুদ আসল অ্যামাউন্ট হয়েছে কত বছরে, 20 বছরে, 20 ইয়ার্স। তাহলে দেখো আসল ছিল 1, আমার কি হয়েছে, সুদ আসল মিলে 3 হয়েছে, তাহলে সুদ কত হয়েছে, সিম্পল ইন্টারেস্ট কত হয়েছে, 2 হয়েছে। এবার বলছে কত বছরে সেটি দ্বিগুণ হবে, তার মানে এই 1-এর থেকে দ্বিগুণ হবে। তাহলে এখান থেকে দেখতে পাবো কি, সিম্পল ইন্টারেস্ট আমার কত হতে হবে, 1 হতে হবে। তো দেখো এগুলো মুখে মুখে করা যায়, তুমি যদি জানো মুখে মুখে করা যায়, কোনো সূত্র কিছুই লাগে না। অনেকে এগুলো সুদের হার বের করে, তারপরে ইকুয়েশনে পুট করে, কিছুই দরকার নেই। আমার 2 সরল সুদ হতে আমার যদি 20 বছর লাগে, তাহলে আমার 1 সরল সুদ হতে কত বছর লাগবে, 10 বছর, ব্যাস এইটুকু, আর কিছুই নেই। তো এগুলো তোমাদের জানতে হবে যে কি করে করতে হয়, না জানলে এগুলো তোমরা করতে পারবে না। এইগুলো হলো প্র্যাকটিস, এগুলো তোমরা যত প্র্যাকটিস করবে এগুলো তোমরা আস্তে আস্তে জেনে যাবে। ওই জন্য প্র্যাকটিস করো, একটা বই না, বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করো, এবং মার্কেটে যে বইগুলো আছে সেই বইগুলোই সবাই ধরো। ঠিক আছে, কোনো নোট না, কোনো কোচিং সেন্টারের নোটের কোনো প্রয়োজন নেই। যত বড়ই কোচিং সেন্টার হোক না কেন, তারা যে নোটগুলো প্রোভাইড করে সেগুলো কোনো না কোনো বই থেকেই টুকে করছে। আর পরীক্ষায় তুমি সমস্ত কোশ্চেনগুলো দেখো বাজারে যে প্রচলিত বই আছে, চঞ্চল ঘোষের বই, সুবীর দাসের বই, আর.এস. আগরওয়ালের বই, এই সমস্ত বই থেকে কালেক্ট করা অঙ্ক, একটাও কারো বানানো অঙ্ক না, সমস্তগুলো সেখান থেকে করা। এবারে আবার আরেকটা কোশ্চেন দেখবো, বলছে কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি, আচ্ছা এটা করলাম, এই পাশে এটা করেছি, দাঁড়াও এবার যেটা করব, বলেছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দিয়ে দিয়েছে 315 এবং 7, যদি একটি সংখ্যা 35 হয় তবে অপর সংখ্যাটি কত। ঠিক আছে, আমি কিছু ভিডিও দিয়েছিলাম যেখানে ডব্লিউবি প্রিলির কিছু সাজেস্টিভ কোশ্চেন দিয়েছিলাম, সেখানে এই ধরনের কোশ্চেনগুলো আমি করিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত যে কটা কোশ্চেন করলাম, দেখো লসাগু দিয়ে দিয়েছে তোমাকে, লসাগু এলসিএম দিয়ে দিয়েছে কত, 315, আর গসাগু দিয়ে দিয়েছে কত, 7।
আর একটি সংখ্যা দিয়ে দিয়েছে, একটি সংখ্যা তার ভ্যালু দিয়ে দিয়েছে, সংখ্যাটি 35। বলছে আরেকটি সংখ্যা কত তবে। আচ্ছা আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু এবং সংখ্যা দুটির গুণফল। তাহলে একটা সংখ্যা 35 আর একটা সংখ্যা যদি এ ধরি, তাহলে এদের যা গুণফল হবে এদের লসাগুর গুণফলের সমান হবে। তাহলে এটাকে কেটে দাও, 5 দিয়ে কেটে দাও, 7 দিয়ে কেটে দিলে 5, 5 দিয়ে এটাকে কেটে দিলে 6, 3। তার মানে আরেকটি সংখ্যা কত, 63। ব্যাস, তোমাকে এইটুকুনি জানতে হবে যে দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির লসাগু আর গসাগুর সমান। ঠিক আছে। আচ্ছা এবার দেখো পরের যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো 15,000 টাকা 2 বছরের একই সুদের হারে সরল সুদ এবং যৌগিক সুদের পার্থক্য বলে দিয়েছে 96 টাকা। তাহলে সুদের হার কত? দেখো এখানে দিয়ে দিয়েছে 6%, 8%, 10% আর 12%। ঠিক আছে, আমি একটা ভিডিও করে দিয়েছিলাম যেখানে দেখবে রেশিও মেথডে কি করে সরল সুদ এবং কি করে জটিল সুদ বের করে সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম। তুমি এখান থেকে অপশানও ট্রাই করতে পারতে। অপশান এটাকে যদি এমনি নর্মালি ক্যালকুলেশন করতে যাও অনেক বড় হবে। কেমন হতে পারে, ধরো তুমি সুদের হার ধরলে R%, সুদের হার ধরলে R%। তাহলে যৌগিক সুদ দেখো কি হতে পারে, যে 15,000 টাকার 1 প্লাস এটা R/, তুমি 100 লিখতে। ঠিক আছে, এটা কত বছর বলে দিচ্ছে, 2 বছর। এটা 2 মাইনাস 15,000, এটা হলো গিয়ে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরের সুদ আসলের থেকে। আর একটা এর থেকে বিয়োগ করতে কত, 15,000 ইন্টু R/100 ইন্টু 2, এইটা সমান 96। তো এটা নিশ্চয়ই পরীক্ষা হলে তোমরা কেউ করবে না। তাহলে এটা তোমাদের অ্যাপ্লাই করে এটা জেনে কোনো লাভ নেই। তোমাকে যদি শুধুমাত্র পার্সেন্টেজ দিয়ে দিত তাহলে এই অঙ্কটা করতে অনেক সুবিধা ছিল, কিন্তু পার্সেন্টেজটাই তোমাকে বের করতে হবে। তাহলে এটা যেমন অপশান ধরে করা যায়, দেখো 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত পার্সেন্ট হয়, ধরো তুমি একটা পার্সেন্টেজ ধরলে 6%, তাহলে 6%-এর কম্পাউন্ড ইন্টারেস্ট এইভাবে পাওয়া যায় 6 + 6, 6 × 6/100, তাহলে কত, 12 + 3, 6%। আর সিম্পল ইন্টারেস্ট 2 বছরের 6% + 6% সমান কত, 12%। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে এদের ডিফারেন্সটা যদি খেয়াল করো, এদের ডিফারেন্স কত, 0.36%। ঠিক আছে, তাহলে তোমার যদি 0.36% এই 15,000 টাকার, যেহেতু তোমার 15,000 টাকা আসল, এই 15,000 টাকার 0.36% যদি তোমার এই 96 আসতো তাহলে উত্তর হতো তোমার এই 6। কিন্তু 0.36%কে তুমি যদি দেখো তাহলে এটাকে 15,000 টাকা 0.36% কিন্তু 96 আসবে না, তাহলে এটা তোমার উত্তর হবে না। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করতে পারো, এখান থেকেও অ্যাপ্লাই করে দেখতে পারো। কিন্তু তোমার মাথার ভিতর যদি এই জিনিসটা থাকে যে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট সবসময় সাকসেসিভ মেথড হয়, 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট সবসময় সাকসেসিভ মেথড হয়। তাহলে 8 আর 8 16 আর 0.64 যদি এইভাবে করতে 8 + 8 + 8 × 8/100, তাহলে এটা দেখো তো 16.64%, এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। আর সরল সুদ কত আসতো, 8 আর 8 16%। তাহলে এর ডিফারেন্স কত আসতো, দেখো এই দুটোর ডিফারেন্স 0.64%, এইটা হলো এই দুটো ডিফারেন্স আসতো। তাহলে এবারে যদি তুমি এই 15,000 টাকার 0.66% যদি বের করতে 0.66%, তাহলে যদি তোমার 96 উত্তর আসতো তাহলে তোমার এটার উত্তর হতো কত, 8%, যেটা আমাকে স্যাটিসফাই করবে সেটাই। ঠিক আছে, তাহলে তোমরা এটা করলে এটা উত্তর আসবে 96। ঠিক আছে, এগুলো এইভাবে অ্যাপ্লাই করতে হয়। এছাড়া ডিরেক্টলি একটা সূত্র আছে, তোমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। কীরকম, শুধুমাত্র যদি 2 বছরের কথা বলে, 2 বছরের কথা যদি বলে তাহলে কি করে করতে হয় দেখো, তাহলে একটা সূত্র আছে P × R/100 তার স্কোয়ার। এটা হলো গিয়ে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স। ঠিক আছে, এই সূত্রগুলো মুখস্থ রাখতে হয়, তাহলে তাড়াতাড়ি করতে পারবে। আর সূত্র যদি মুখস্থ না থাকে তাহলে তুমি যেটুকুনি শিখেছো লজিক দিয়ে তুমি সেটুকু অ্যাপ্লাই করো, দেখো এমনি অঙ্ক হতে থাকবে। শুধুমাত্র
আমরা শুধুমাত্র সূত্রের উপর যাব না, যে অ্যামাউন্ট সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100, ঠিক আছে, ইকুয়াল টু টি। এগুলো পরীক্ষা হলে এখন আর চলে না, এগুলো আমরা খুব রেয়ার ইউজ করব। এরপরে আমি অনেক ভিডিও দেব, এরপরে আমি রেলের গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য ভিডিও শ্যুট করা শুরু করব, তখন দেখবি যে অঙ্ক কিভাবে করতে হয়। আচ্ছা, আচ্ছা এবার যে অঙ্কটি দেখব, আচ্ছা এবার যে অঙ্কটি একদম সোজা অঙ্ক দিয়েছে, বলছে একাকি একটি কাজ 20 দিনে করতে পারে, বি করতে পারে 30 দিনে। ধরো এক্স একটি কাজ করতে পারে 20 দিনে বলেছে, আর বি করতে পারে 30 দিনে। আর লসাগু করে দেবো 60, এর এফিসিয়েন্সি 3 2, তার মানে 60 বাই এদের টোটাল এফিসিয়েন্সি 5 দিয়ে ভাগ দিয়ে দেবো 12 দিন। ঠিক আছে, এটা একদম সোজা অঙ্ক, এটা সবাই পারবে। আচ্ছা, এবার যে অঙ্কটি করব সেটা বলেছে অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। অজয় ব্যবসার 8000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। এবার বছর শেষে যদি অনিল লাভের 20% পায়, তাহলে অনিল কত টাকা নিয়োগ করেছিল। তো দেখো এই লভ্যাংশ দিয়ে কী করে করতে হয়। লভ্যাংশ দিয়ে করতে গেলে জানতে হবে যে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সবসময় সমান হয়। এইটা যে জানো সেটা করতে পারবে। তাহলে দেখো অজয় আর অনিল, অজয় আর আমি যদি অনিল লিখি, এবার দেখো বলছি অজয় কত টাকা নিয়েছিল, 8000 টাকা 8 মাসের জন্য। তাহলে অজয়ের এই 8000 টাকা কতদিন কেটেছে, 8 মাস কেটেছে। আচ্ছা, আর কি বলেছে অনিলের, ধরো অনিল এই টাকা নিয়ে কেটেছিল, অনিলের এই টাকা কত, 4 মাস কেটেছিল। তাহলে এইটা হলো এদের মূলধনের অনুপাত। তাহলে এই মূলধনের অনুপাতেই এদের লভ্যাংশটা সেই অনুপাতেই ভাগ হবে। তো অনিল পেয়েছে 20%, অনিল পেয়েছে লাভের 20%, তাহলে এ কত পাবে, 80%। মানে 1:4 অনুপাতে। এখান থেকে পার্সেন্টেজ কেটে দাও, 0 0 2 দিয়ে কেটে দাও, এটা 4, আর এই নিচে 1। এবারে এখান থেকে কেটে দাও, 4 দিয়ে কেটে দাও 2, এটাকে 2 দিয়ে কেটে দেবো, 2 দিয়ে কেটে দাও, এটা 4000। তাহলে দেখো এ সমান সমান আসছে কত, 4000 টাকা। তাহলে অনিল কত টাকা ব্যবসায় ইনভেস্ট করেছিল, 4000 টাকা। এগুলো এভাবে করতে হয়। আচ্ছা, এরপরে যে অঙ্কটি দেখব, দেখি। এরপরে খুব সোজা অঙ্ক দিয়েছে আরও, এগুলো বেসিক অঙ্ক। আরও অঙ্ক যে যত বেশি করতে পারবে পরীক্ষা হলে গিয়ে। দেখো এই কোশ্চেনে জিকে দিয়েছে অনেক, কিন্তু তোমরা প্রচুর জিকে পড়েছো, কে কটা কমেন্ট পেয়েছো সেটা একবার নিজে নিজে ভেবে দেখো। কিন্তু যে অঙ্ক এবং জিআইটা সঠিকভাবে শিখেছে সে কিন্তু পুরো গেনার এই পরীক্ষায়, সেই প্রকৃত লাভ করেছে। পরের অঙ্কটায় বলেছে দেখো কোনো টাকা তার 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হয়, 1/7 বৃদ্ধি পেয়েছে হলে সে 40 টাকায় পরিণত হচ্ছে। তা দেখো আমরা কি জানি, যে কোনো ভগ্নাংশের আমি বারবার বলেছি যে নিচেরটা সবসময় আসল হয়, তাহলে বৃদ্ধি হয়েছে কত, 1 বৃদ্ধি হয়েছে, তাহলে সেটা পরিণত হচ্ছে কত, 8এই পরিণত হচ্ছে। এই 8 সমান 40 বলে দিয়েছে আমাকে, 1-এর ভ্যালু কত 5, তাহলে আমার আসল 7-এর ভ্যালু কত 35, জাস্ট একটু, আর কিছুই নেই। ঠিক আছে, আচ্ছা এবার পরেরটা দেখব। পরেরটা বলেছে কোনো নল দিয়ে একটি জলাধারের 1/3 3 মিনিটে খালি হয়, 7.5 মিনিটে ওই জলাধারটি কত অংশ খালি হবে। এটা ঐকিক নিয়ম করে দিলেও তোমরা পারো। 1/3 3 মিনিটে খালি হয়, তাহলে 3 মিনিটে খালি হয় কত, 1/3 অংশ। 1 মিনিটে খালি হবে কত, 1/3/3, আর 7.5 মিনিট মানে হলো কি 15/2, এত মিনিটে খালি হবে কত, তাহলে 1/3 ইন্টু 1/3 ইন্টু 15/2, 3 দিয়ে কেটে দাও, এটা 5, তার মানে কত 5/6 অংশ। এটা একদম পাতি অঙ্ক, সবাই পারবে। আচ্ছা এবার পরের অঙ্কটা দেখব। পরের অঙ্ক কি বলেছে, আচ্ছা দেখো পরের অঙ্কটা দেখো কিভাবে করবে। সব অঙ্ক কিন্তু বেসিকে করতে নেই, বা সব অঙ্ক নর্মালি থিওরি অনুযায়ী করতে নেই, কিছু কিছু অঙ্ক একটু ট্রিক অ্যাপ্লাই করতে হয়। আগে অপশানগুলো লিখে উত্তর কী দিয়েছে, 16, 13, 12, 14 বলেছে। দেখো দুটি সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে 27 এবং গুণফল 182। ধরো এ আর বি দুটি সংখ্যা, এর যোগফল দিয়েছে 27 আর এ আর বি দিয়ে দিয়েছে কত 182। এবারে বলেছে
যে ছোট সংখ্যাটি কত, তোমাকে ছোট সংখ্যাটি বের করতে হবে, ছোট সংখ্যাটি। ঠিক আছে, এইসব অঙ্ক পরীক্ষা হলে গিয়ে কী করে করতে হয়, দেখো এখান থেকে তুমি যদি ইকুয়েশন করার চেষ্টা করো তাহলে এখান থেকে আমাকে এর ভ্যালু বের করতে হবে, বির ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, বা তুমি এমন দুটো সংখ্যা ধরবে এ আর বি, এমন দুটো সংখ্যা ধরবে যাদের যোগফল হয়ে যাবে 27 এবং গুণফল হয়ে যাবে 182। তাহলে দেখো এই অঙ্ক করার ক্ষেত্রে তোমরা কখনোই থিওরিটিক্যালি যাবে না, এগুলো সবসময় অপশান ধরে করার চেষ্টা করবে। অপশান ধরে কী করে, তোমাকে ছোট সংখ্যাটি চেয়েছে, ছোট সংখ্যাটি, তাহলে তুমি কি করবে, ছোট সংখ্যাটি এখান থেকে ধরে নাও। কত কত আছে, ধরো 13, 12, 13, 14 আর 15। এগুলো ধরতে গেলে সবসময় মিডিল থেকে ধরতে হয়। দেখো 12 সব থেকে ছোটো, তারপরে 13, তারপরে 14, তারপরে 16 আছে। ঠিক আছে, তা দেখো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি কীভাবে ধরতে হয়। যদি তুমি 12 ধরতে, 12 যদি ছোট সংখ্যাটি হতো, 12 যদি ছোট সংখ্যাটি 12 হতো, তাহলে বড় সংখ্যাটি কত হতো, তাহলে নিশ্চয়ই এর থেকে 12 বিয়োগ দিলে যেটা আসবে সেটা, এর থেকে 12 বিয়োগ দিলে কত হবে, 15। বড় সংখ্যাটি আসতো আমার কত, 15, যেটা বড় সংখ্যাটি। দেখো এবার দেখো এই দুটো সংখ্যাকে যদি গুণ করো তাহলে এই লাস্টের ইউনিট ডিজিট কত চলে আসবে, তোমার 0 চলে আসবে, কিন্তু এর ইউনিট ডিজিট কত আছে, 2 আছে, তাহলে 12 তো আমার হবেই না। ঠিক আছে, 12 আমার হবেই না। আচ্ছা দেখো তুমি যদি 14 ধরতে, 14 এটা যদি ছোট সংখ্যা হয় তাহলে বড় সংখ্যাটা, এইটা যদি ছোট সংখ্যা হয় তাহলে বড় সংখ্যাটা কি হবে, এর থেকে মাইনাস দিলে হবে। তাহলে 27 থেকে 14 বাদ দিলে কত থাকে, 13 থাকে। তাহলে 13 তো তোমার বড় হলো না, বড় তো এটাই হয়ে গেল, তাহলে কি তোমার 14ও হলো না। এবারে দেখো তুমি যদি 16 ধরতে, 16 ছোট সংখ্যাটি যদি 16 হয় তাহলে তোমার বড় সংখ্যাটি কত হবে, এর থেকে 16 বাদ দিয়ে দাও, 11। তাহলে দেখো এটাও তো এই ছোট সংখ্যাটাই তো বড় হয়ে যাচ্ছে, তাহলে বড়টা কী করে, তাহলে এটাও তোমার হলো না, এটাও তোমার হলো না। তাহলে এই অঙ্কটা কি আমার আর করার দরকার আছে, আমার করার দরকারই নেই। ঠিক আছে, তাহলে ছোট সংখ্যাটি যদি আমার 13 হয়, ছোট সংখ্যাটি যদি আমার 13 হয় তাহলে এইটা হয়ে যাবে 14। এবং দেখো এই ইউনিট ডিজিট কী আসবে, 3 আর 4 গুণ করলে লাস্টে 2 আসবে। ঠিক আছে, এই জন্য এই টাইপের অঙ্ক যেগুলোতে ইকুয়েশান আসে, ইকুয়েশান যখনই আসবে কোনো সলিউশনে, তখন তোমরা সেই অঙ্কগুলো সবসময় চেষ্টা করবে অপশান ধরে করার, কখনোই ইকুয়েশানে যাবে না। ইকুয়েশানে গেলেই অঙ্ক বড় হয়ে যাবে, এবং পরীক্ষা হলে অতটা খাতাও থাকে না যে তোমাকে সেটা খাতায় তুমি করবে। আচ্ছা এবার চলে আসবো পরের অঙ্কে। বলেছে দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 5:8, এটা একদম সোজা 5:8, আর তাদের ডিফারেন্স দিয়ে দিয়েছে 69। তা দেখো এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, এর ডিফারেন্স কত, 3, এই 3 সংখ্যা 69। তোমার কাছে বড় সংখ্যাটি কত, মানে 8-এর ভ্যালু বের করলে হয়ে যাবে। ঠিক আছে, 1-এর ভ্যালু হলে 1-এর ভ্যালু আসবে, আচ্ছা 1-এর ভ্যালু আসবে 2, 3, আমার 8-এর ভ্যালু কত আসবে, 2, 3 × 8, জাস্ট এইটুকু, আর কিছুই নেই। আচ্ছা এবার পরেরটা আসবো। দেখো আগে যখন প্রিভিয়াস ইয়ারে প্রিলিমিনারি পরীক্ষাগুলো হয়েছে তখন সেখানে 3D দিত না, 3D পরিমিতি 3D কখনোই দেয়নি, চোঙ, শঙ্কু, ঘনক এগুলো দিত না। কিন্তু এখন দেখো এখানে ত্রিকোণমিতি, 3D জ্যামিতি, পরিমিতি সবই দিয়েছে, তাহলে কোনো কিছুই কিন্তু বাদ রাখছে না। তাহলে এগুলো সবই কিন্তু তোমাদের এখন থেকে প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি এগুলোকে স্কিপ করে যাও তাহলে পরবর্তীতে সমস্যা করবে। মেইনে কী দেবে সেটা বুঝতেই পারছো না কী দিতে পারে। তো দেখো বলেছে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। তাহলে এই যদি একটা লোহার একটা গোলক, এটাকে গলিয়ে দিলে ছোট ছোট ব্যাসার্ধের গোলক হবে, ছোট ছোট ব্যাসার্ধের এরকম গোলক হবে। ঠিক আছে, তার মানে কি এর আয়তনটাকে তুমি ছোট ছোট করে টুকরো করে দিচ্ছ। যারা গোলক জানো না তারা মনে করবে একটা লোহার বল, পুরো লোহার বল। বল বললে হবে না, বলের মাঝখানে ফাঁপা, কিন্তু লোহার বল কি পুরো নিরেট জিনিস যার ভিতর কোনো ফাঁপা নেই। তাহলে এটাকে তুমি ছোট ছোট টুকরো করে দিচ্ছ। দেখো তাহলে টুকরো করছো মানে কি, এটার আয়তনটাকে তুমি ভাঙছো। আচ্ছা এর আয়তনের সূত্র হলো গিয়ে 4/3 πr³। ঠিক আছে, তাহলে দেখো এইটার আয়তন যা আসবে, এটার ব্যাসার্ধ কত বলে দিয়েছে, এটার ব্যাসার্ধ হলো গিয়ে তোমার 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটার ব্যাসার্ধ যা আসবে তাকে ছোট ছোট গোলক দিয়ে ভাগ দিচ্ছে। তাহলে এই ছোট ছোট একটা গোলকের ব্যাসার্ধ দিয়ে, ওই আয়তন দিয়ে যদি এর আয়তনকে তুমি ভাগ করে দাও তাহলে তুমি নাম্বার অফ গোলক পেয়ে যাবে, কতগুলো গোলক পাবে। তাহলে দেখো এটার
আচ্ছা এটাকে বড় আর দিই, এটাকে বড় আর দিলাম আর এটাকে ছোট আর দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এর আয়তনটা, এখানেও এর আয়তনটা কি দাঁড়াবে, এর আয়তনটা দাঁড়াবে 4/3 পাই আর কিউব, এরকমই দাঁড়াবে। তাহলে দেখো দুই জায়গায় মেমে 4/3 পাই কিউব, 4/3 পাই কিউব আমার কমন রয়েছে, সরি এখান থেকে 4/3 পাই কমন রয়েছে। তাহলে যেটা এই ক্যালকুলেশনের ভিতর যেটা আমার কমন রয়েছে সেটাকে আমি আগের থেকে বাদ দিয়ে দেবো, সেটা আমি ক্যালকুলেশনে আনবো না। তাহলে এখানে ব্যাসার্ধ আছে কত 8, তার মানে 8-এর কিউব। এই 8-এর কিউবকে তুমি কত দিয়ে ভাগ দিয়ে দেবে, 1-এর কিউব দিয়ে। এটার ব্যাসার্ধ 1 করে তোমার, তার মানে এটা 1-এর কিউব আর এটা 8-এর কিউব, ভাগ দিয়ে দেবে। তার মানে 8-এর কিউব কত, 8-এর কিউব হলো 512, তার 512/1 মানে 512। তাহলে তুমি কতগুলি পাবে, 512টি গোলক পাবে। এভাবে এগুলো করতে হয়, এগুলো জানতে হবে, একটু প্র্যাকটিস করলে তোমরা এগুলো আস্তে আস্তে শিখে যাবে। আচ্ছা এবারে দেখো যে কোশ্চেনটা এবারে দিয়েছে, এই কোশ্চেনটা পরীক্ষা বারবার দেয়। আমি যাদের পড়িয়েছি তাদেরও বারবার বলেছি এই কোশ্চেনগুলো ভালো করে দেখে রাখতে, ঠিক আছে। যাদের করেছি বলেছি একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যখন সেল করছে 1754 টাকায়, তখন তার কি হচ্ছে, প্রফিট হচ্ছে। আর কি বলেছে, আরেকবার কি বলেছে, যখন সেল করছে কত 1492 টাকায়, তখন তার লস হচ্ছে, ঠিক আছে, তখন তার লস হচ্ছে। বলেছে জিনিসটির ক্রয় মূল্য কত, তোমাকে কস্ট প্রাইস বের করতে হবে। এটা সোজা অঙ্ক একদম, এটার থেকে এটা বিয়োগ দিয়ে দেবে, এটার থেকে এটা বিয়োগ দিয়ে দেবে 2, এটা 6, এটা 2, ঠিক আছে। এটা বিয়োগ দিয়ে দেবে, একে 2 দিয়ে ভাগ দিয়ে দেবে 131, ঠিক আছে। এইটাই হলো কি হয় তোমার লাভ এই টাকাটায় বা তোমার লোকসান। আচ্ছা এটাকে 2 দিয়ে ভাগ কেন দিলাম, যদি দেখতে চাও দেখো, ধরো এর সাথে কিছু প্রফিট হচ্ছে, ঠিক আছে। তাহলে এই টাকার থেকে যদি তুমি প্রফিটটা বাদ দিয়ে দাও, ধরো প্রফিট আমি বললাম আমার x টাকা, তাহলে লসও আমার কি x টাকাই। যদি প্রফিট x টাকা বলি, তাহলে এই টাকার থেকে এই 1754 থেকে যদি আমি x টাকা বাদ দিয়ে দিই, তাহলে এইটা আমি কি পেয়ে যাব, এটা আমি কস্ট প্রাইস পেয়ে যাব। আর এই 1492 এর সাথে যদি আমি x টাকা যোগ করে দিই, তাহলেও আমি কি পেয়ে যাব, কস্ট প্রাইস পেয়ে যাব। তাহলে দেখো এই দুটো সমান। এবার এই দুটোকে যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে দেখো এরকমই আসবে, এই x + x চলে আসবে আর এইটা চলে আসবে 1754 মাইনাস 1492। তাহলে এখান থেকে দেখো 2x সমান এইটা আসবে তোমার 262, তাহলে x এর ভ্যালু কত হবে 131। সেই জন্য এটাকে একদম ডিরেক্ট যদি তোমার জানা থাকে যে এই দুটো ডিফারেন্সকে 2 দিয়ে ভাগ করে যেটা আসবে সেইটা হয় এর থেকে তুমি বিয়োগ দিয়ে দাও বা এর সাথে তুমি যোগ করে দাও, করে দিলে তোমার উত্তর চলে আসবে, ঠিক আছে। এই অঙ্কগুলো করে করে সবারই মুখস্থ রাখতে হয়, এগুলো করতে করতে এমনি মুখস্থ হয়ে যায়, এগুলো শেখার কিছু নেই, যে যত প্র্যাকটিস করবে দেখবে মুখস্থ হয়ে যাবে। আর আমি বারবারই যাদের পড়াই এবং আমি অনেকবারই বলেছি যাদের পড়াই তাদের সবাইকেই বলি যে অঙ্ক এক ধরনের মুখস্থর জিনিস, তোমার যদি করতে করতে মুখস্থ না হয় তুমি পরীক্ষা হলে গিয়ে যতই বাড়ি বসে ভালো অঙ্ক পারো নামাতে পারবে না, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো যে অঙ্কটি করব সেটা বলেছে এ বি ও সি একটি যৌথ ব্যবসার অংশীদার, এ মূলধনের 1/3 দেয় বি এবং বি দেয় এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বছরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয় তবে সি কত টাকা লভ্যাংশ পাবে। দেখো এই কোশ্চেনটা একটু টাফ কোশ্চেন, অনেকে এটা ক্যালকুলেশন করতে পারবে না। দেখো টোটাল যে মূলধন ছিল এ দিয়েছে কি তার 1/3, এ দিয়েছে কত 1/3, আর টোটাল প্রফিট হয়েছে কত 900 টাকা। তাহলে এ কতটা পাবে প্রফিট, এর প্রফিট কত আসবে, এর প্রফিট আসবে এই 900-এর 1/3 মানে 300 টাকা, 300 টাকা আসবে এর প্রফিট। তাহলে বাকি যে 600 টাকা সেটা কার কার, বি আর সি এর। এবারে তোমাকে কি বলেছে দেখো বি কতটা দেয়, এ আর সি এর মূলধনের সমান দেয়, ঠিক আছে। তাহলে ধরো আমি যদি ধরে নিই যে সি দেয়, আমি কি জানি সি যদি দেখা গেল যে এক্স টাকা দেয়, ঠিক আছে। তাহলে বি কত টাকা দেবে, এই এক্স টাকা প্লাস এই 300 টাকা এতটা দেবে, টোটাল এই টাকাটা দেবে। আচ্ছা তাহলে এবারে দেখো আমি এখান থেকে এর টাকাটা পেয়ে গেলাম। দেখো মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত যদি সমান হয় তাহলে যেটাই মূলধন সেটাই হলো গিয়ে তোমার লভ্যাংশ, ঠিক আছে। এবারে তুমি এটাকে তুমি ক্যালকুলেশন করে দাও, এর মূলধন কত 300 টাকা, বি এর মূলধন কত এক্স প্লাস 300 টাকা,
আর সিএল মূলধন কত x টাকা, এইটাই সমান সমান তোমার এই 900 টাকাই হবে। এখান থেকে ক্যালকুলেশন করে দিলে তুমি পেয়ে যাবে 2x সমান সমান 300 হয়ে যাবে, x এর ভ্যালু কত 150 টাকা। ঠিক আছে, তো তোমাকে চেয়েছে কি, এখানে চেয়েছে সি কত টাকা, তাহলে আমরা এক্সই ধরেছিলাম সি এর, তার মানে সি কত 150, এটাই আমার উত্তর। অঙ্কটাকে ভাবতে শিখতে হবে, একটু প্র্যাকটিস করলে এগুলো তোমাদের সব প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে গেলে এগুলো চলে আসবে সব মাথায়। ঠিক আছে, আচ্ছা এবারে যে অঙ্কটি করব, দেখো আমি কিছু সাজেস্টিভ ভিডিও করে দিয়েছিলাম, তার ভিতরে এই অঙ্কটা ছিল, সেই অঙ্কটাই পরীক্ষা এসছে এটা, এবং আমি বারবার করিয়েছি যারা আমার কাছে পড়ে। এটা দিয়েছে 999 তার পাওয়ার 1/7 প্লাস 999 তার পাওয়ার 2/7, এভাবে করতে করতে 999 6/7। ঠিক আছে, এটা এরকম, এটা কমন কোশ্চেন সবাই পারে, এখান থেকে 999 কমন নিয়ে নিতে হবে। এটা 99 কবার আছে 6 বার, এর সাথে 6 গুণ করে যোগ করে দেন, আর এখান থেকে যাবে কি 1/7 প্লাস 2/7, এভাবে করতে করতে 6/7। ঠিক আছে, এটা করে দেওয়ার পরে দেখবে যা আসবে। ঠিক আছে, এখান থেকে যোগ করে দেবে, যেটা আসবে সেটা করে দিলে আমার অঙ্কটা হয়ে যাবে। এটা আমি আর করলাম না, এটা তোমরা অনেকেই বারবার করেছো। আচ্ছা এবার যেটা দেখব, আচ্ছা এবার দেখো এই কোশ্চেনটা তোমরা যারা সুবীর দাসের বইটাই করো তারা এই কোশ্চেনটা এখান থেকে হুবহু পেয়ে যাবে। ঠিক আছে, সুবীর দাস খুব ভালো একটা বই, এই বইটা যারা করনি তারা করবে, এই বইটা খুবই ভালো অঙ্ক। বলেছে একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময়ে কুকুর 4 লাফ লাফায়। তাহলে এখান থেকে ধরো ডগ আর এখান থেকে ক্যাট, বিড়াল লিখে দিলাম। তাহলে কি বলছে বিড়ালের 5 লাফ, তাহলে এটা বিড়ালের 5 লাফ, আর কি বলেছে কুকুরের 4 লাফ। এটা হলো কি ওদের টাইমের উল্লেখ করেছে। আর বলেছে কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, কুকুরের 3 লাফ আর বিড়ালের 4 লাফের সমান। এই অঙ্কটা কি করতে হয়, এই অঙ্কটা ডিটেলস আমি কোনো একদিন করিয়ে দেবো, এখন দেখে রাখো। এটাকে শুধু ক্রস মাল্টিপল করে দিতে হয়, ক্রস মাল্টিপল করে দিলে এই পাশে এই উপরে লিখতে হয় এটা 16, আর এটা ক্রস মাল্টিপল দিলে এই পাশে 15, এই পাশে 15। তার মানে কি, তাহলে আমাকে কি চেয়েছে বিড়াল আর কুকুর, এটা খেয়াল রাখতে হবে কার কার রেশিও চেয়েছে বিড়াল আর কুকুর, তাহলে কত হবে 15:16। ঠিক আছে, এটাই ছিল অঙ্ক, আর কিছুই না। আচ্ছা দেখো এবারে একটা পরিমিতির অঙ্ক দিয়েছে, পরিমিতি। ঠিক আছে, পরিমিতি জ্যামিতি দুটোই বলতে পারো। একটা ত্রিভুজ দিয়েছে এবিসি, একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে এবিসি। এবারে কি বলেছে ত্রিভুজটা এসি 20, এইটা দিয়ে দিয়েছে 20 মিটার। আচ্ছা এবি এক্স মিটার দিয়ে দিয়েছে, আর এইটা দিয়ে দিয়েছে কি 50 - x। ঠিক আছে, একটা সমকোণী যদি ত্রিভুজ হয়, সবাই জানো এটা 90 ডিগ্রি হলে এইটার স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার হয়। এটা করে দাও 20 এর স্কোয়ার সমান সমান 50 - x তার স্কোয়ার = x এর স্কোয়ার। এটাকে করে দাও 400 প্লাস 2500। দেখো এইটা এ আর এইটা কিন্তু বি, a - b হোল স্কোয়ারের সূত্র আছে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু a - b হোল স্কোয়ারের সূত্র, খেয়াল রাখতে হবে। তাহলে এটা এটা দাঁড়াবে আমার x এর স্কোয়ার মাইনাস 2ab মানে 100, x = x স্কোয়ার কেটে যাবে, আর এটা থেকে এটা যোগ করলে 2900 = 100x, এই দুটো কেটে গেল, তাহলে x = 29। ঠিক আছে, তাহলে আমাকে চেয়েছে কি এবি কত দাঁড়াবে, আমার এবি দাঁড়াবে 29। ঠিক আছে, এটা তোমাদের জানতে হবে, পরিমিতি করলে তোমরা এটা জানতে পারবে। আচ্ছা দেখো আরও একটা দিয়েছে, আর একটা জ্যামিতির অঙ্ক দিয়েছে। দেখো ত্রিকোণমিতি জ্যামিতি সবই ভরে দিয়েছে, কোনো কিছুই বাদ রাখেনি। তো আশা করা যায় মেইনটা যখন হবে তখন সব কিছু আরও বেশি টাফ দেবে। তো এই কদিনে তোমাদের আরও প্র্যাকটিস করতে হবে। বলছি এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের, এবিসি একটা ত্রিভুজ, এটা একটা বৃত্ত। ঠিক আছে, এটা একটা পরিবৃত্ত মানে বাইরের দিক থেকে। এবারে বলছে বিএসি 50, বিএসি এই কোণটা দিয়ে দিয়েছে 50 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা দেখো এই কোণটা যা হয় এই কোণটা ঠিক তার ডবল হয়, এটা জেনে রাখবে। হ্যাঁ এটা আমি পরে করিয়ে দেবো জ্যামিতিতে, যে এগুলো কি হয় তার সব ফর্মুলাগুলো করিয়ে দেবো। তাহলে এই কোণটা যা হয় জেনে রাখবে, এই পরিবৃত্তের এই কোণটা ঠিক তার ডবল হয়।
তাহলে এই দুটো কোণ কত হবে? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ, এইটা হবে 40 ডিগ্রি, এইটা হবে 40 ডিগ্রি। কেননা এই বাহুটা আর এই বাহুটা সমান হয়ে যাবে, কারণ এইটা যদি বৃত্তের কেন্দ্র হয়, কেন্দ্রের থেকে বাহুর উপরে যে দূরত্ব আর এই কেন্দ্র থেকে এই বাহুর উপরে যে দূরত্ব সেটা এর কি ব্যাসার্ধ, এটা আর এটাও আর, তাহলে আর আর সমান, তাহলে এই দুটো কোণ সমান হবে। আচ্ছা, এবার দেখি পরে আর কি কোশ্চেন রয়েছে। দেখো এই কোশ্চেনটা একদমই সোজা, এই কোশ্চেনটা চঞ্চল ঘোষের বইয়ের অঙ্ক, ঠিক আছে, একদম সোজা অঙ্ক। বলেছে কোনো সংখ্যা 25%-এর সাথে 150 30% যোগ করলে 75 হয়। তা ধরো কোনো একটি সংখ্যা এক্স, এর 25%-এর সাথে কত যোগ করছি? 150 30% যোগ করলে আমার 75 হয়। এগুলো মুখে মুখে করবে। দেখো এর 30% কত? এর 30% 45, এই 45 এর থেকে বিয়োগ দিয়ে দিলে আমার কত থাকবে? 30। তার মানে এক্সের 25% 30। পরে এখান থেকে তুমি 25 মানে কি 1/4, তার মানে এক্স সমান সমান কত আসবে? 120। কিছুই নেই। আশা করি এই অঙ্কটা সবাই পেরেছো। আচ্ছা, এবারে দেখো বয়সের অঙ্কের থেকে একটা অঙ্ক দিয়েছে পিতা পুত্রের, এটা কমন থাকে এই চ্যাপ্টার থেকে, একটা অঙ্ক সবসময় কমন থাকে। বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, আর 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়। তাহলে দেখো এখান থেকে ফাদার আর এই সন লিখলাম, তাহলে সন যদি 1 হয় তাহলে ফাদার কত হবে? এর 6 গুণ। আচ্ছা, এবারে 6 বছর পরে যখনই দুজনের সাথে তুমি 6 বছর করে যোগ হয়ে যাচ্ছে, তখন এটা কি হয়েছে? 3:1 অনুপাত হয়ে যাচ্ছে। আচ্ছা, এই পাশে লিখে রাখি 6 প্লাস 6 বছর করে অ্যাড হচ্ছে। এবার দেখো ফাদার আর সনের বর্তমানে বয়সের ডিফারেন্স যা থাকবে, তারা যত বছরই অতিক্রম করুক না কেন, 6 বছর অতিক্রম করুক বা 10 বছর অতিক্রম করি, বয়সের ডিফারেন্সের সবসময় সেমই থাকবে, কখনোই পরিবর্তন হবে না। তা দেখো এইখানে যদি আমি দেখি এর ডিফারেন্স কত? 5। আর পরের বার যখন তুমি দেখছো তখন ডিফারেন্স কত হয়ে যাচ্ছে? 2। তাহলে 2 জায়গায় তো ডিফারেন্স 2 রকম হয়ে গেল। তাহলে এটা কি করে করতে হবে? তাহলে এই ডিফারেন্সটাকে সেম করতে হবে। ডিফারেন্সটাকে সেম করা মানে কি? এই 5 আর 2 এর লসাগু করা। লসাগু করলে সেম হয়ে যাবে দুটো। তাহলে লসাগু করতে এইটাকে সেম বানাতে গেলে কি করব? এই পুরো রাশিটাকে দেখো আমি যদি 2 দিয়ে গুণ দিয়ে দিই, আর এই পুরো রাশিটাকে আমি যদি 5 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে দেখো এটা 5 দুগুণী 10 হয়ে যাচ্ছে আমার। আর এই রাশিটা আমার পরিবর্তন হয়ে যাচ্ছে কত? 12। আর এইটা 2 হয়ে যাচ্ছে। আর এটা গুণ করে দিলে এটা আমার 10 হয়ে গেল। আর 5 দিয়ে এটাকে গুণ করে দিলে এটা হয়ে গেল আমার 15। আর এটা 5 দিয়ে গুণ করে দিলে এটা হয়ে গেল আমার 5। ঠিক আছে, এবারে দেখো ডিফারেন্স সেম 10, এখানেও ডিফারেন্স সেম 10 চলে এসছে। এবারে দেখো তাহলে বাবার আগে বয়স কত ছিল? 12। আচ্ছা, রেশিও মডিফাই করার পরে যে রেশিও আসে সেটা দিয়ে অঙ্ক করতে হয়। তাহলে বাবার আগে বয়স ছিল কত? 12। বাবার বর্তমানে বয়স কত? 15। আর পুত্রের আগে বয়স ছিল 2, এখন বয়স কত? 5। তাহলে দেখো বয়স এখান থেকে যদি আমি দেখি, তাহলে বয়স দেখতে পাচ্ছি কত? 3 বেড়েছে। 3 দেখো দুজনের ক্ষেত্রেই কত বেড়েছে? এই দুজনের ক্ষেত্রেই 3 করে বেড়েছে। ঠিক আছে, এই 3ই সমান সমান তোমাকে বলে দিয়েছে 6 বছর। তার মানে এই 3-এর ভ্যালু হলো 6 ইয়ার্স। তাহলে 1-এর ভ্যালু কত? 2 ইয়ার্স। আর বর্তমানে পিতার বয়স কত এসছে? 12। তাহলে 12 সমান সমান কত হবে? তোমার 24 বছর। এইগুলো তোমাদের শিখতে হবে, রেশিও মেথডে এগুলোই শেখার, আর কিছুই নেই। এগুলো তোমরা যত বেশি শিখতে পারবে ততই অঙ্ক আরও দ্রুত করতে পারবে। এটা আমি বোর্ডে করিয়ে দিয়েছি, বড় হয়েছে। এটা আমি নিজে করলে হয়তো আমার কয়েক সেকেন্ডের ভিতরেই হয়ে যেত মুখে মুখে। প্র্যাকটিস করো এইভাবেই, দেখবা মুখে মুখে হয়ে যাবে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখে দিই। বলছে 6টি সংখ্যার গড় দিয়ে দিয়েছে 17, তবে সংখ্যাগুলির যোগফল কত? তো 6টি সংখ্যার গড় যদি 17 হয়, তাহলে একে 6 দিয়ে গুণ দিয়ে দিলে যা আসবে 102। এটা হলো কি ওদের মোট সংখ্যার সমষ্টি। ব্যাস, এক লাইনের অঙ্ক। পরে দেখি আর কি দিয়েছে। আচ্ছা, এবার দেখো এই যে অঙ্কটা, এই অঙ্কটা অনেকে অনেক সূত্র দিয়ে করে, অনেকভাবে করে। ঠিক আছে, দেখো আমি এটাকে তোমাদের কিভাবে শিখিয়ে দিই, আশা করি ভালো লাগবে। তোমরা এই ধরনের অঙ্ক আর কখনোই তোমাদের অসুবিধা হবে না। বলেছে একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দিয়েছে। ঠিক আছে, সংখ্যার 2 ধরনের অনুপাত হয় এই টাইপের অঙ্কে। এক হলো গিয়ে সংখ্যার অনুপাত, আর এক হলো গিয়ে মূল্যের অনুপাত। ঠিক আছে,
আমাকে দিয়ে দিয়েছে কত 50 পয়সা, আর কি দিয়েছে 25 পয়সা, আর দিয়েছে কত 10 পয়সা। ঠিক আছে, এখানে আমাকে সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, সংখ্যার অনুপাত। কি বললাম, একটা হয় সংখ্যার অনুপাত আর একটা হয় মূল্যের অনুপাত। যখন সংখ্যার অনুপাত বলবে তখন আমি সেই কটা কয়েন ধরবো, আর যখন মূল্য ধরবে, মূল্যর অনুপাত বলবে, তখন আমি মনে করব সেই কয় টাকা। ঠিক আছে, তাহলে দেখো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে কত 5:8:3, এই দিয়ে দিয়েছে। তাহলে আমার যখন সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, আমি এইমাত্র কি বললাম, যখন সংখ্যা বলবে তখন আমি সংখ্যাই ধরবো। তাহলে আমি মনে করব কি 50 পয়সা কটাই আছে, 5টি। 25 পয়সা কটি আছে, 8টি। আর 10 পয়সা কটি আছে, 3টি। তা দেখো 5টি 50 পয়সার কয়েনে টোটাল ক টাকা হয়, 2.50, টোটাল এত টাকা হয় 2.50। ঠিক আছে, 8টি 25 পয়সায় কত টাকা হবে, 8টি 25 পয়সায় 4টি 25 পয়সায় 1 টাকা, 2 টাকা হবে। আর 3টি 10 পয়সায় কত টাকা হবে, 3টি 10 পয়সায় 0.30, টোটাল এত টাকা হবে। এবারে এগুলোকে তুমি যোগ করে দাও, তাহলে 2 আর 2 4, আর হলো গিয়ে 4 টাকা, টোটাল যোগ করে দিলে এই কটা, টোটাল যোগ করে দিলে আমি দেখতে পাবো কি 4.80 টাকা হচ্ছে। তাহলে এই 4.80 টাকা হতে গেলে টোটাল কটা 50 পয়সা লাগছে তোমার, 5টি। 4.80 টাকা হতে গেলে তোমার কটি 50 পয়সা লাগে, 5টি। এবারে তোমাকে বলেছে যে টাকা কত ছিল 100, তাহলে 1 টাকা হতে গেলে কটি লাগবে, 5/4.80, তাহলে 140 টাকার জন্য কটা লাগবে, ইন্টু 100, এটা 44 আছে। ঠিক আছে, এটা কাটাকাটি করে দিলে আসবে কত, 150টি। এইভাবে জাস্ট ব্রেনের ভিতর ক্যালকুলেশন করেই করতে হয়, কোনো না আছে সূত্র, না আছে কোনো রেশিও, কিছুই লাগে না। ঠিক আছে, এবার দেখি আর কি আছে। আচ্ছা, এবারে দেখো পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্ন বলেছে 710 টাকা এমনভাবে এসবি দ্বারা ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়। তাহলে এইসব অঙ্ক করার ক্ষেত্রে তোমরা কারটা ধরবে যাতে বাকি দুটোটা পাওয়া যায়। তাহলে এখান থেকে দেখো, তুমি যদি বি এরটা ধরো, বি এরটা যদি এক্স টাকা ধরো, তাহলে এর টাকা তুমি অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছ কত, এক্স প্লাস 40। তাহলে সি এরটা কত পেয়ে যাবে, সি পাই এর থেকে 30 টাকা বেশি পায়, তাহলে এর সাথে আরও 30 যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে কত, 70। ওকে, এবারে এই তিনটে টাকার যোগফলে 710 টাকা, তাহলে এই তিনটে যোগ করে দিলে 3x প্লাস 110 = 710 টাকা। তার মানে 3x = 600 আসবে, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে, 200। ঠিক আছে, আমাকে চেয়েছে কি সি এর টাকা, সি এর, তাহলে এর সাথে 200-র সাথে 70 যোগ, তার মানে কত আসবে, 270। ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবার দেখো আরেকটা 3D দিয়েছে, ঘনকের অঙ্ক দিয়েছে। এবার একটা 3D দিয়েছে, ঘনকের অঙ্ক। 3D দিয়েছে, বলছে কোনো ঘনকের একটি বাহু যদি 10% করে কমানো হয় তবে তার পার্শ্বতল কত শতাংশ কমবে। দেখো ঘনক মানে হলো কি লুডুর ছক্কা। ঠিক আছে, একটা লুডুর ছক্কা, তাহলে একটা লুডুর ছক্কার তল কেমন, একটা বর্গক্ষেত্রের মতো। ঠিক আছে, তাহলে কটা তল হয়, 6টি তল হয়। ঠিক আছে, তাহলে 6 তলের ক্ষেত্রফলের সূত্র কি, প্রত্যেকটা যদি এ করে হয় তাহলে 6a²। আমরা কি জানি, একটা তলের ক্ষেত্রফল a × a, তাহলে 6টার জন্য 6a²। এবারে দেখো তোমাকে বলেছে যে বাহু 10% কমানো হলো, তার মানে এর বাহু আগে 100 ছিল, এখন কত হয়ে যাবে, 90, তার মানে 10:9 অনুপাতে। ঠিক আছে, তাহলে দেখো এইটার অনুপাত যদি এই আকারে হয় 6a², এরকম যদি অনুপাত আকার হয়, তাহলে দুটোর ভিতরে 6 আছে, আমার 6-এর কোনো দরকার নেই। তাহলে আমি কি করব, একবার ছিল 10-এর স্কোয়ার আর একবার ছিল 9-এর স্কোয়ার, তার মানে এটা 100 আর এটা হলো গিয়ে 81, তাহলে কমছে কতটা, 19 কমে যাচ্ছে। আর 19 কার থেকে কমছে, 100 থেকে, তার মানে 19%। ব্যাস, এভাবেই অঙ্কগুলো অ্যাটেম্প করতে হয়। এবার আমরা দেখব আর এবারে লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন। এটার একটা ত্রিকোণমিতি, কিছুই বাদ রাখেনি এবার পরীক্ষায়। আশা করি মেইনে এর থেকে একটু কঠিনই দেবে, এখন সোজা সোজা দিয়েছে। আচ্ছা, দিয়েছে x tan 45, x tan 45 ডিগ্রি
সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস 30 ডিগ্রি, আর কি দিয়েছে ট্যান 30 ডিগ্রি। ঠিক আছে, জাস্ট কোণের মান পেতে হবে, আর কিছু না, বসিয়ে দিলে তাহলে এক্স ইন্টু ট্যান 45 মানে 1, সাইন 30 মানে হাফ ইজ ইকুয়াল টু কস 30 মানে √3/2 ইন্টু 1/√3, √3 কেটে গেল, 2 কেটে গেল, এক্স ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এইভাবে অঙ্কগুলো করিয়ে দিলাম তোমাদের। এর বাদ পরে আরও কিছু করিয়ে দেবো, আর এরপরের থেকে আমি রেলের এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য অনেক অঙ্ক করিয়ে দেবো, তোমরা সেগুলো দেখো। ভালো ভালো অঙ্ক করিয়ে দেবো যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং বিগত পরীক্ষায় এনটিপিসি টায়ার ওয়ানে এসছে, সেই সমস্ত অঙ্কগুলো করিয়ে দেবো। তো তোমরা নিজেরা আরও ভালো করে প্রস্তুতি নাও, মেইনের জন্য প্রস্তুতি নাও। আর যারা পরীক্ষা দিয়েছো কনফিডেন্স পাচ্ছ যে তাদের পাশে যাবে, মেইনের জন্য প্রস্তুতি নাও এবং রেলের জন্য তোমরা প্রস্তুতি নাও। আশা করি কালো প্রচেষ্টা বিফলে যাবে না। ধন্যবাদ।